চ্যাপ্টার ৩৫৬ ইনফরমেন্ট ফি। খক খক। মাইক জোসেফ তার রুমাল বের করে মুখ ঢাকল এবং কয়েকবার কাশল। কারখানা এলাকার ধোঁয়াশা অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক বেশি ঘন ছিল। বাতাস ছিল ধূসর আর হলদেটে রঙের, যেন বাতাসে ধুলো উড়ছে। মাঝে মাঝে একটা তীব্র দমবন্ধ করা গন্ধ নাকে আসছিল, যা এমনকি মিস্টার রিপোর্টারও সহ্য করতে পারছিলেন না, যদিও তিনি ব্যাকলুন্ডের বাতাসে অনেক দিন ধরেই অভ্যস্ত। তিনি ক্লাইনের দিকে ফিরলেন, যে নিজেও মৃদু কাশছিল। আমি সবসময় সরকারের ন্যাশনাল অ্যাটমসফেরিক পলিউশন কাউন্সিল আর অ্যালকালাইন ইন্ডাস্ট্রি ইন্সপেক্টর নিয়োগ করার বিষয়টাকে বড় সমর্থন জানিয়ে এসেছি, কিন্তু সমস্যাটা যে এতটা গুরুতর হয়ে দাঁড়িয়েছে সেটা আজই বুঝতে পারলাম। যদি আমরা কার্যকর কোনো ব্যবস্থা না নিই, তবে ভবিষ্যতে এটা একটা বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়াতে পারে। ক্লাইন তার বন্ধ হয়ে আসা নাক পরিষ্কার করার চেষ্টা করতে করতে বলল, হয়তো পুরো ব্যাকলুন্ড এমন এক ধোঁয়াশায় ঢেকে যাবে যেখানে মানুষের দৃষ্টি 5 মিটারের বেশি যাবে না, আর এমন এক পটভূমিতে হয়তো কোনো এক শয়তান, ঈশ্বর বা ইভিল গড পৃথিবীতে নেমে আসবে অথবা জন্ম নেবে। সে মনে মনে কথাগুলো যোগ করল। ওল্ড কোহলার তাদের কথোপকথন ঠিক বুঝতে পারল না। সে তার গলা পরিষ্কার করে কফ ফেলল এবং রিপোর্টার আর ডিটেকটিভকে পাহারাদারের পাশ দিয়ে ঘুরিয়ে একটি সিসার কারখানার ভেতর নিয়ে গেল। কারখানার বেশিরভাগ শ্রমিকই ছিল নারী। তারা কোনো সুরক্ষা ছাড়াই ব্যস্ত হয়ে কাজ করছিল এবং কারখানার মেঝে ধুলোয় ভরা ছিল। বাতাসে ভাসমান ওই ক্ষুদ্র কণাগুলোর দিকে তাকিয়ে ক্লাইনের মনে হল সে বিষাক্ত গ্যাসের দিকে তাকিয়ে আছে। মাস্ক ছাড়া ওই তরুণী শ্রমিকদের দেখে মনে হচ্ছিল তারা যেন জবাই হওয়ার অপেক্ষায় থাকা মেষশাবক। এক মুহূর্তের জন্য তার মনে হল সে আবার টিঙ্গেন শহরে ফিরে গেছে, যখন সে স্যার ডিউইভিলকে তার পিছু নেওয়া এক প্রেতাত্মার হাত থেকে বাঁচতে সাহায্য করেছিল। সে যেন এখনই প্রতিটি নারী শ্রমিকের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল। কারো মাথায় তীব্র যন্ত্রণা, কারো ঝাপসা দৃষ্টি, কেউ বা হিস্টেরিয়ায় আক্রান্ত হচ্ছে, কারো মাড়িতে নীল রেখা ফুটে উঠেছে, আর শেষ পর্যন্ত তারা হয় অন্ধ হয়ে যাচ্ছে নতুবা মারা পড়ছে। এটা যেন একটা বড় আকারের রক্তক্ষয়ী বলিদান বা স্যাক্রিফিশিয়াল রিচুয়াল। পার্থক্য শুধু এটুকুই যে এখানে ত্যাগের উদ্দেশ্য হল টাকার সেই ঝকঝকে চিহ্ন। যদি অরোরা অর্ডার, রো স্কুল অফ থট এবং অন্যান্য শয়তান সম্প্রদায় বা ইভিল সেক্টগুলো লেনেভুসের মতো এই পরিস্থিতির সুযোগ নিতে পারে, তবে একটা বিশাল সমস্যা তৈরি হবে। ক্লাইন নিজের মুখ আর নাক ঢেকে শান্তভাবে সব দেখতে লাগল। মাইক জোসেফ বিস্ময় আর ক্ষোভে বিড়বিড় করে বলল, এটা কিভাবে সম্ভব? তারা এমনটা করতে পারল কি করে? কিছুদিন আগেই তো সব ধরনের সংবাদপত্র আর ম্যাগাজিন সীসা বিষক্রিয়া বা লেড পয়জনিংয়ের বিষয় নিয়ে সরব হয়েছিল। কেন তারা সামান্যতম সতর্কতামূলক ব্যবস্থা ব্যবহার করছে না? তারা এমনকি একটা মাস্ক ব্যবহারের খরচও সইতে পারছে না। এই কারখানার মালিকরা আসলে খুনি। সে সত্যিই একজন ন্যায়পরায়ণ রিপোর্টার, যদিও সে এখন আর খুব তরুণ নয়, একটু কিপটে স্বভাবের, আর তার অভিনয় করার ক্ষমতাও অসাধারণ, কিন্তু তবুও তার মনের ভেতরে সেই মূল সততাটুকু রয়ে গেছে। ক্লাইন ভাবল, কিন্তু সীসা বিষক্রিয়া নিয়ে সে এত সচেতন হল কি করে? ওহ হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম। আমিই তো স্যার ডিউভিলকে দিয়ে সংবাদপত্র আর ম্যাগাজিনে সীসা বিষক্রিয়ার বিপদ নিয়ে বিজ্ঞাপন দেওয়ানোর ব্যবস্থা করেছিলাম। মনে হচ্ছে তিনি ভালোভাবেই সেটা করেছেন। কিন্তু কিছু মানুষের কাছে নিচের তলার সাধারণ একজন বা দুজন মানুষ মারা গেলে তাতে কি আসে যায়? কাজের জন্য তো বাইরে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। ক্লাইন ভারাক্রান্ত মনে চিন্তা করল। একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে মাইক তার হিতাহিত জ্ঞান হারালেন না। তিনি শান্তভাবে লক্ষ্য করলেন এবং শিফট শেষ করে বের হওয়া কয়েকজন শ্রমিকের সাথে কথা বললেন। তারপর তারা সীসার কারখানা থেকে বেরিয়ে এলেন। পরবর্তীতে তারা একের পর এক অনেকগুলো কারখানায় ঢুকলেন, কিন্তু সেই জায়গার নোংরা পরিবেশ আর হাড়ভাঙা খাটুনি দেখে তাদের আর কোনো আলোচনা করার মানসিকতা রইল না। যখন প্রায় দুপুর হয়ে এল, ক্লাইন হঠাৎ দেখল একটা কারখানার সামনে অনেক মানুষ জড়ো হয়েছে। তাদের বেশিরভাগই নারী এবং তারা উত্তেজিত হয়ে চিৎকার করছিল আর ভেতরে ঢোকার চেষ্টা করছিল। কি হয়েছে? মাইক অবাক হয়ে ওল্ড কোহলারকে জিজ্ঞেস করল। ওল্ড কোহলার নিজেও অবাক হয়েছিল। আমি গিয়ে জিজ্ঞেস করে আসছি। সে দৌড়ে কারখানার সামনে গিয়ে ভিড়ের মধ্যে মিশে গেল। ক্লাইন আর মাইকের কাছে ফিরে আসতে তার কয়েক মিনিট সময় লাগল। ওরা ওই নতুন মেশিনগুলো ভেঙে ফেলতে চায়। ওল্ড কোহলার হাঁপাতে হাঁপাতে মূল কথাটা বলল। কেন? মাইকের আগে এমন খবরের দায়িত্ব পাননি, তাই তিনি পরিস্থিতিটা ঠিক বুঝতে পারলেন না। তবে ক্লাইন কারণটা কিছুটা আন্দাজ করতে পারল। ওল্ড কোহলার কারখানার দিকে আঙুল উঁচিয়ে বলল, এটা একটা টেক্সটাইল কারখানা। তারা একদম নতুন টেক্সটাইল মেশিন ব্যবহার করতে চায়, যাতে মেশিন চালানোর জন্য মানুষের সংখ্যা অনেক কমে যাবে। শুনেছি ওরা নাকি 1/3 শ্রমিককে ছাঁটাই করবে। নারী শ্রমিকরা মেশিনগুলো ভেঙে তাদের চাকরি ফিরে পেতে চায়, নইলে হয়তো তারা আর বাঁচতে পারবে না। হয়তো তখন তাদের জন্য একমাত্র পথ খোলা থাকবে রাস্তার মেয়ে বা স্ট্রিট গার্ল হওয়া। মাইক মুখ খুলল। তার মুখের ভঙ্গি দেখে মনে হল সে হয়তো বোকা বলতে যাচ্ছিল,
কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলল না। সে শুধু নিঃশব্দে তাকিয়ে রইল এবং এমনকি সামনেও এগিয়ে গেল না। চলো ফিরে যাই। আমার অনুসন্ধানী ইন্টারভিউ মোটামুটি শেষ হয়েছে। অনেকক্ষণ পর মাইক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তারা তিনজনই ঘুরে দাঁড়াল এবং কারখানা এলাকা থেকে বের হতে শুরু করল। হাঁটার সময় কেউ কোনো কথা বলল না। যখন তাদের আলাদা হওয়ার সময় হল, মাইক ক্লাইনের দিকে তাকিয়ে নিচু স্বরে কথা বলল। তোমার কি মনে হয়, যদি এই সুরক্ষা ব্যবস্থাহীন সিসার কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয় অথবা মালিকদের আদালতে পাঠানো হয়, তবে এই মহিলারা কি অন্য কোনো কাজ খুঁজে পাবে? ক্লাইন গুরুত্ব দিয়ে বিষয়টা ভাবল এবং বলল, যদি শুধু কয়েকটা কারখানা হয় তবে খুব একটা সমস্যা হবে না, কিন্তু কিছু নারী শ্রমিক হয়তো অন্য কাজ খোঁজার সময় ক্ষুধা আর ঠান্ডায় কষ্ট পাবে এবং ধীরে ধীরে তাদের শক্তি হারাবে, কারণ তাদের কোনো জমানো টাকা নেই। যদি খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি কারখানা বন্ধ করে দেওয়া হয় তবে সেটা একটা বড় বিপর্যয় হয়ে দাঁড়াবে। আর ওই নতুন টেক্সটাইল মেশিন ব্যবহারের পর যারা কাজ হারাবে তাদের কথা তো বাদই দিলাম। শুধুমাত্র ব্যাকলুন্ড কারখানা এলাকাতেই হয়তো হাজার হাজার বা এমনকি 10,000 বেকার শ্রমিক তৈরি হবে, যাদের কোনো খাবার বা পোশাক থাকবে না। তারা জম্বির মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। অন্যদের চাকরি কেড়ে নেওয়ার জন্য তারা হয়তো নিজেদের পারিশ্রমিক বা বেতন কমিয়ে দেওয়ার প্রস্তাব দেবে, কে জানে। এর ফলে ইস্ট বড় এলাকার আরও কত মানুষ কষ্টে জীবন কাটাবে বা মারা যাবে। এটা হবে নরকের মতো একটা দৃশ্য। এমনকি এই পৃথিবীতে যদি বিয়ন্ড শক্তি নাও থাকত, তবুও এটা একটা বিশাল বিপর্যয় বয়ে আনত। আর এখন তো অন্ধকারে বিভিন্ন ইভিল গড ওতো পেতে অপেক্ষা করছে। ক্লাইন তার মনের সব কথা গিলে ফেলল। মাইক আবার চুপ হয়ে গেল এবং 10 পাউন্ড আর 6 শলি ভাড়া মিটিয়ে দিয়ে ঘোড়ার গাড়িতে করে ধোঁয়া ওঠা কারখানা এলাকা ছেড়ে চলে গেল। ক্লাইন দূরে চলে যাওয়া ঘোড়ার গাড়িটির দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছুই বলল না। যখন সে নাইট হকের সদস্য ছিল তখন সে গরিব মানুষের জীবন সম্পর্কে জানত আর তাদের সংস্পর্শে আসত, কিন্তু এবারের মতো এত গভীর ছাপ তার মনে আগে কখনো পড়েনি। একটি বহুমাত্রিক পর্যবেক্ষণ তার চোখের সামনে একটি মানবিক অতল গহ্বর উন্মোচন করল। ইস্ট বড় এলাকাটা আসলেই অনেক গোপন বিপদ আর দাহ্য বস্তুর মতো হুমকিতে ভরা। সামান্য অসতর্ক হলেই কোনো এক শয়তান উপাসক গোষ্ঠী বা কাল্ট এতে আগুন ধরিয়ে দিতে পারে। ক্লাইন কয়েক সেকেন্ড ভেবে বলল, কোহলার, আমি তোমাকে ইস্ট বড় এলাকার পরিস্থিতির ওপর একটু নজর রাখতে বলতে চাই। ওহ, তবে শুধুমাত্র যখন তোমার হাতে কাজ থাকবে না তখন। আমি তোমাকে টাকা দেব যাতে তুমি অন্য শ্রমিকদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারো। প্রতি সপ্তাহে আমরা আগের ওই কফি শপে দেখা করার একটা সময় ঠিক করে নেব। ওল্ড কোহলারের চোখ উজ্জ্বল হয়ে উঠল। কোনো সমস্যা নেই। সে টাকার কথা কিছুই তুলল না, কারণ এই ভালো ডিটেকটিভের ওপর তার পূর্ণ আস্থা ছিল। ক্লাইন সব দিক বিবেচনা করে বলল, প্রতিবার যখন আমাদের দেখা হবে আমি তোমাকে যাতায়াত আর অন্যান্য খরচের জন্য 15 শলি দেব। আর যদি তুমি আমাকে এমন তথ্য দিতে পারো যাতে আমি সন্তুষ্ট হই, তবে পারিশ্রমিক হিসেবে অতিরিক্ত আরও 5 শলি পাবে। 1 পাউন্ড? ওল্ড কোহলার বিস্ময়ে চিৎকার করে উঠল। তার জীবনের সবচেয়ে ভালো আর সুখের দিনগুলোতেও সে সপ্তাহে মাত্র 21 শলি বা 1 পাউন্ড 1 শলি বেতন পেত। হ্যাঁ, ক্লাইন মাথা নেড়ে সায় দিল। তোমাকে তোমার কথা আর কাজের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। তথ্য জোগাড় করার জন্য তাড়াহুড়ো করবে না। কম কথা বলা আর বেশি শোনার অভ্যাস করো, নইলে তুমি বিপদে পড়তে পারো। ইনফরম্যান্ট বা তথ্যদাতার ফি হিসাবে এই টাকাগুলো তাত্ত্বিকভাবে ফেরত পাওয়া যাওয়ার কথা, কিন্তু আমি এখন একজন স্বঘোষিত 50 পেন্স পার্টির সদস্য। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনেই একটু হাসল। এমপ্রেস বড় এলাকায় আর্ল হলের বিলাসবহুল ভিলার ভেতরে মিস অড্রে হলের পড়ার ঘর। সোনালি চুলের এই তরুণী তার সাইকোলজি টিচার মিস এসকালান্তের কথা মন দিয়ে শুনছিল এবং মাঝে মাঝে তার পাশে বসে থাকা বিশাল কুকুর সুশিকে আদর করে দিচ্ছিল। কোমর পর্যন্ত লম্বা কালো চুলের অধিকারী এসকালান্তে ওসেলেকা লক্ষ্য করলেন যে কুকুরটিও যেন খুব মন দিয়ে সব শুনছে। তিনি মুচকি হাসলেন এবং 2 সেকেন্ডের জন্য থামলেন। এরপর তিনি তার আলোচনা চালিয়ে গেলেন। বর্তমানে সাইকোলজির ক্ষেত্রে পুরোপুরি স্বীকৃত বা অর্থোডক্স কোনো থিওরি নেই। এখানে বেশ কিছু ঘরানা বা স্কুল অফ থট রয়েছে, যেমন সাইকো অ্যানালিসিস, পার্সোনালিটি অ্যানালিসিস এবং বিহেভিয়ারাল সাইকোলজি। অবশ্যই মন নিয়ে গবেষণা শুধু সাইকোলজিস্ট আর মনোরোগ বিশেষজ্ঞরা করেন না। মিস্টিক বা মিস্টিসিজম জগতের অনেক পেশাদার মানুষও একই ধরনের কাজ করছেন। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত একজন হলেন দুঃখিত, আমি সিলেবাসের বাইরে চলে গিয়েছি। চলো আমরা আবার আগের প্রসঙ্গে ফিরে যাই এবং সাইকো অ্যানালিসিস নিয়ে কথা বলি। অড্রে স্পষ্টভাবে এসকালান্তের আলোচনার মোড় ঘোরানোর চেষ্টা লক্ষ্য করল। তাই সে না জানার ভান করে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, টিচার, আমি মিস্টিসিজম বা অতীন্দ্রিয় জগতের মন নিয়ে গবেষণার পরিস্থিতি সম্পর্কে আরও জানতে চাই। আপনি তো জানেন আমার এ বিষয়ে অনেক আগ্রহ আছে। এসকালান্তে তার ঠোঁট কামড়ালেন, ভ্রু কুঁচকালেন এবং একটু বিব্রত হয়ে বললেন, কিন্তু এখানে গোপনীয়তার শপথ আছে। মানে আমি বলতে চাচ্ছি, এই থিওরি আর গবেষণাগুলো মিস্টিসিজম সার্কেলের গোপন বিষয়ের অংশ।
এগুলো শুধুমাত্র ভেতরের মানুষরাই জানতে পারে, তাই নাকি? তাহলে কি আমি যোগ দিতে পারি? অড্রে খুব আশা নিয়ে জিজ্ঞেস করল। তারা তো কোনো মন্দ কাজের সাথে জড়িত নয়, তাই না? হ্যাঁ, তা কি করে সম্ভব? এটা শুধুমাত্র উৎসাহীদের নিয়ে তৈরি একটা সেমিনার। এসকালান্তে প্রসঙ্গ তোলার পর আবার কথা ঘুরিয়ে দিলেন। এটা নিয়ে পরে কথা বলা যাবে। চলো, আগে আমরা পড়া চালিয়ে যাই। আমাকে জানতে হবে কোথায় থামতে হবে। আমি এক ধাপ করে এগোব। যদি সাইকোলজি অ্যালকেমিস্টসের সদস্যদের সাধারণ বৈশিষ্ট্য এমন হয়, তবে মিস্টার এর মতো পাগল আর বিকৃত মস্তিষ্কের মানুষদের নিয়ে আমাকে খুব বেশি চিন্তা করতে হবে না। অড্রে আলোচনার মোড় ঘোরানোর সময় ইচ্ছাকৃতভাবে অনিচ্ছুক হওয়ার ভান করল, কিন্তু তবুও সে ভদ্রভাবে সাইকোঅ্যানালিসিসের তাত্ত্বিক ভিত্তিগুলো শুনতে লাগল। যখন ক্লাস শেষ হল এবং এসকালান থেকে বিদায় জানানোর পর সে আবার পড়ার ঘরে ফিরে এল। সে সাবধানে ভারী কাঠের দরজাটা বন্ধ করল এবং গোল্ডেন রিট্রিভার সুসিকে জিজ্ঞেস করল, সুসি, তাকে দেখে তোমার কি মনে হল? সে মোটেও আন্তরিক নয়, সুসি সোজাসুজি উত্তর দিল। তারপর সে তার মাথাটা একটু কাত করে বলল, তবে সে যা বলেছে তা খুব মজার। আমার মনে হয় এটা মাংস আর বিস্কুটের চেয়েও বেশি মজার। সুসি, তুমি কি ভবিষ্যতে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট হতে চাও? পশুদের মানসিক রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ? যেমন গ্লেইন্ডদের ওখানে ওই ঘোড়াটি, যার ডিপ্রেশন বা বিষণ্ণতা আছে বলে সন্দেহ করা হচ্ছে। অড্রে হঠাৎ গভীর চিন্তায় ডুবে গেল। সে ভাবল সুসিকে দেখতে একটু প্রফেশনাল লাগার জন্য তার জন্য কি একটা বিশেষ সাদা কোট আর সোনালি ফ্রেমের চশমা তৈরি করা উচিত কিনা।